ভারতের নতুন শ্রম কোড সংস্কার না সংকট? সত্যি কি এটি শ্রমিকদের সুরক্ষার নতুন যুগের দ্বার খুলছে, নাকি তাদের অধিকারকে আরো সংকুচিত করছে? সরকার বলছে 4টি শ্রম কোড নাকি জটিল আইন ব্যবস্থাকে সহজ করে কর্মসংস্থান বাড়াবে, শিল্পকে আরো শক্তিশালী করবে। কিন্তু প্রশ্ন উঠছে, সহজীকরণ কি সবসময় সুরক্ষার সমর্থক, নাকি সুবিধা সহজ করে নতুন উদারনীতির জালে শ্রমিকরাই আরো দুর্বল হয়ে পড়বে? ট্রেড ইউনিয়নগুলোর অভিযোগ, নতুন কোডে কর্মঘণ্টা বাড়াবার সম্ভাবনা রয়েছে, ছাঁটাই আরো সহজ হবে, আর শ্রমিক শ্রেণীর দর কষাকষির ক্ষমতা কমে যেতে পারে। তাহলে কি এই কোড শ্রমিকদের জন্য সুরক্ষা কমিয়ে শিল্পপতিদের হাতে আরো ক্ষমতা দিচ্ছে? আবার অন্যদিকে শিল্পমহল বলছে বিনিয়োগ টানতে গেলে শ্রম আইন আধুনিক হওয়া ছাড়া কোনো উপায় নেই। কিন্তু প্রশ্ন এখানেও থাকছে, বিনিয়োগের নামে তাহলে শ্রমিকদের ন্যূনতম সুরক্ষাও কি ত্যাগ করতে হবে? কিছু রাজ্যে সরকার কেন আপত্তি জানাচ্ছে? তারা কি কেন্দ্রের ক্ষমতা বিস্তারের আশঙ্কা দেখছে, নাকি শ্রমিকের অসন্তোষের ভয়? আর সাধারণ শ্রমিক, যার নামে এত আলোচনা, সে কি সত্যি জানে এই কোড তার জীবনে কি বদল আনবে? তাহলে নতুন শ্রম কোড সংস্কারের বাতাস বইছে, নাকি সংকটের গন্ধ আছে? ভারসাম্য বজায় রাখার দাবি যতই উঠুক, প্রশ্ন রয়েছে কার ভারসাম্য, আর কার কাঁধেই বা কি চাপতে পারে? এখন চাপ কার বাড়বে, শ্রমিকের না শিল্পের? আর সেই উত্তর খুঁজতেই শ্রম কোড নিয়ে আমাদের এই সিরিজ আলোচনা। নমস্কার, আমি দীপেন, আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। নতুন শ্রম কোড সংস্কার না সংকট, তা নিয়ে আজ পঞ্চম পর্বের আলোচনায় আমার সাথে রয়েছেন বিশিষ্ট সিপিআইএমএল নেতৃত্ব পার্থ কর্মকার। পার্থবাবু, স্বাগত আপনাকে অনুষ্ঠানে। নমস্কার। পার্থবাবু, আপনারা নতুন শ্রম কোডের সম্পূর্ণ বিরোধিতা করছেন, না কোনো অংশকে সমর্থন করছেন? না, আমরা সম্পূর্ণ বিরোধিতা করছি। আচ্ছা, আপনাদের বিরোধিতার কারণটা কি, মানে মূল কারণটা কি, আপনাদের অবস্থান কি? আমরা যেটা দেখতে পাচ্ছি যে সরলীকরণের নামে 29টা শ্রম আইনকে আপনার 4টা শ্রম কোডে মজুরি, তারপরে নিয়োগকর্তার সাথে সম্পর্কের ব্যাপার, হ্যাঁ, এবং কাজের সুরক্ষার ব্যাপার, আর হচ্ছে যে সামাজিক সুরক্ষা, যেটা এই 4টি কোডে সমস্ত বিষয়টাকে নিয়ে এসছে। তো সেই ক্ষেত্রে মজুরির প্রশ্নে যদি আপনি বলেন, বলছে যে সারা দেশে এক ধরনের মজুরি কাঠামো হবে। হ্যাঁ, তো এখন প্রশ্ন হচ্ছে এক এক রাজ্যে এক এক ধরনের মজুরি, মিনিমাম ওয়েজ অ্যাক্ট বা মিনিমাম ওয়েজ বোর্ডগুলো আছে। এখন আপনি কর্ণাটকে মিনিমাম মজুরি হচ্ছে 708 টাকা থেকে 723 টাকা পর্যন্ত, আর সেন্ট্রাল গভর্নমেন্ট যে মজুরি করেছে 178 টাকা। হ্যাঁ, তার যে মিনিমাম ওয়েজ, তাহলে রাজ্যগুলো মজুরি কমাতে হবে। এখন বলছে যে ফ্লোর ভিত্তিক মজুরি মানে হবে, ফ্লোর বেসড। এখন মিনিমাম ওয়েজ একটা যেটা ছিল মিনিমাম, আপনার দেখা গেছে যে ঘর ভাড়া, একটা শ্রমিক যেখানে কাজ করে তার ঘর ভাড়াতে 10% কমিয়ে দিয়েছে, তার খাদ্য এবং পোশাকে 10% কমিয়ে দিয়েছে। তাহলে মজুরি কমবে এবং রাজ্যগুলিও মজুরি কমাতে বাধ্য হবে। হ্যাঁ, এটাকে সরলীকরণ করার নামে বা দেশব্যাপী একটা মজুরি কাঠামোর নামে আসলে মজুরি কমবে। ঠিক আছে, তো কাজেই আমি বলছি প্রত্যেকটা ক্ষেত্রে সুরক্ষা কমবে। হ্যাঁ, এবং সবচেয়ে বড় হচ্ছে যে ট্রেড ইউনিয়ন রাইট এবং শ্রমিকদের যে অধিকারগুলো ছিল, যে যখন এটা কনসিলিয়েশনে হচ্ছে না ট্রাইব্যুনালে যাবে। হ্যাঁ, ট্রাইব্যুনালে এখন আধিকারিক ঢুকিয়ে দেওয়া হয়েছে, বিচারকদের সেখান থেকে রাখা হচ্ছে না। তাহলে ক্ষমতাটা কেন্দ্রীভূত হয়ে যাচ্ছে মালিকদের হাতে। হ্যাঁ, এবং সরকার ইন্সপেক্টররা তোলার নামে দেখা যাচ্ছে সরকার হাত গুটিয়ে নিচ্ছে। তাহলে এটা তো শ্রম মানে আধুনিক একটা দাসত্ব তৈরি হবে। ওকে পার্থবাবু, এখানে একটা প্রশ্ন থেকে যায়, যেটা সরকার পক্ষ দাবি করছে যে 29টা আইন ছিল, মাঠ পর্যায়ে কটি আইন কার্যকর ছিল, এবং এই 29টি আইন নিয়ে অনেক ধরনের করাপশনের অভিযোগও আমরা আগেও শুনেছি, যেগুলো সঠিকভাবে শ্রমিকদের জন্য আইন কাগজে কলমে থাকলেও সেই আইনগুলো কার্যকর হতো না, অনেক সময় অভিযোগ জানিয়েও তার কোনো কাজ হতো না। এখন প্রশ্ন হচ্ছে যে সরকার বলছে শ্রম কোড আইনের সংখ্যা কমিয়ে, মানে 4টি বা 29টি কমিয়ে এখন 4টি করে, সেখানে শ্রমিক ও শিল্প দুই পক্ষেরই বিভ্রান্তি দূর হবে। তো আপনার মতে ঠিক কোন জায়গায়, মানে সহজীকরণের কি মানে প্রত্যেকটা ক্ষেত্রে যে এতগুলো যে এই যে 4টে কোডের মধ্যে বিভিন্ন যে কথাগুলো বলা হয়েছে, সবগুলোই কি মানে সহজীকরণে মানে শ্রমিকদের ক্ষতি করবে বলে আপনারা মনে করছেন?
সবগুলোর মধ্যেই অতীতে যে সুরক্ষাগুলো ছিল, অধিকারগুলি ছিল, হ্যাঁ, সবগুলোই সেখানে কাটছাট করা হয়েছে। আচ্ছা, সবগুলোকেই কমানো হয়েছে। হ্যাঁ, খুব সুকৌশলে সেগুলোকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এতগুলো আইনের আমি আপনাকে বলছি যে যেটা বলছে সরকার প্রথমে যে ন্যায় সংহিতার মতো, হ্যাঁ, যে আমাদের যে ক্রিমিনাল অ্যাক্ট গুলো ছিল, আইপিসি গুলো ছিল, সেটাকে বলছে যে আমরা যে মানে ঔপনিবেশিক যে ইয়েগুলো ছিল সেগুলো আমরা দূর করে ভারতের আইন আমরা করেছি। একদম ঠিক আছে। এখনকার মডার্ন সোসাইটিতে যেটা প্রয়োজন, এখনো যেটা এবারের ক্ষেত্রেও বলছে যে ঔপনিবেশিক আইনগুলোকে বাদ দিয়ে আমরা ভারতের শ্রম সংহিতা আমরা করছি। এটা শ্রম সংহিতাই বলছে, কোড মানে সংহিতা। তাহলে প্রশ্ন হচ্ছে, এটা তো একদম মানে ব্যাপারটা স্বাধীনতা সংগ্রাম থেকেই আইনগুলো উঠে এসছে। এগুলো ব্রিটিশের দয়ার উপরে কোনো আইন তৈরি হয়নি। 8 ঘন্টা কাজ ছিল না। হ্যাঁ, বহু ঘন্টা ব্রিটিশের কোম্পানিগুলোতে ব্রিটিশের শাসনে অনেক বেশি শ্রম সময় ছিল। কিন্তু প্রথম আমাদের 1918 এবং 20 সালে বাবা সাহেব আম্বেদকর তিনি প্রথম ভারতে 8 ঘন্টার মানে শ্রম ঘন্টার তিনি দাবি তুলেছেন, বিশ্রামের দাবি তুলেছেন, নারীদের সুরক্ষার কথা বলেছেন। হ্যাঁ, এবং তিনি বলেছেন যে শ্রমিকদের সুরক্ষা দিতে হবে, এবং তিনি বলছেন যে শ্রমিকরা যে গরিব দারিদ্রতার মধ্যে আছে এটা উৎপাদন ব্যবস্থার জন্য আছে, কারণ উৎপাদন ব্যবস্থাটাই অসম্য। আমি আপনাকে বলছি পুঁজি এবং শ্রম দুটি হচ্ছে উৎপাদন ব্যবস্থার স্তম্ভ। দুটোর মধ্যে যদি ভারসাম্য না থাকে, যেটা বলছে সরকার বিনিয়োগ বাড়বে, আয় বাড়বে দেশের, হ্যাঁ, শ্রমিকের কর্মসংস্থান বাড়বে, আসলে তো উল্টোটা হবে। বৈষম্যটা যদি বেড়ে যায়, শ্রমিকের শোষণটা যদি বেড়ে যায়, এবং যেভাবে আজকে মানে ছাঁটাই হচ্ছে, হ্যাঁ, আপনি যদি ডাটা দেখেন, সরকারের ডাটাই আমি বলছি যে আপনার যেভাবে যেটা 15% ছিল সেটা 7% নেমে এসেছে। মানে শ্রমিকদের অংশগ্রহণ যেটা ছিল, এবং আপনি আজকে অর্গানাইজ সেক্টর আনঅর্গানাইজ সেক্টরে শ্রমিক ছাঁটাই হচ্ছে। এখন স্থায়ী কাজে একটা কথা খুব ভালো বলেছে তারা, যে স্থায়ী কাজে বা যেগুলো একদম চিরস্থায়ী কাজ, পার্মানেন্ট ওয়ার্কার যেখানে, ঠিক আছে, অর্গানাইজ সেক্টর, সেখানে দেখা গেছে সেখানেও এখন যেটা নিয়ে আসা হয়েছে শ্রম কোডে, যে আপনার ফিক্সড টার্ম এমপ্লয়মেন্ট, এফটি, হ্যাঁ, নিয়ে আসছে। তো এফটিই যদি হয় তাহলে এখানে প্রমোশন কিছু থাকবে না। হ্যাঁ, এখানে তার তো মানে তার যে ইয়েটাই ক্যালকুলেশন হবে না, তার যে মানে কাজের যে পিরিয়ড যার উপরে দাঁড়িয়ে তার সিনিয়রিটি হবে, তার ইয়ে হবে, তার মজুরি বাড়বে, হ্যাঁ, কোনো কিছুই থাকবে না, বুঝছেন তো। তাহলে চিরস্থায়ী ব্যবস্থাটাকেই ভেঙে দেওয়া হচ্ছে, ভেঙে এটাকে ফিক্সড টার্মে নিয়ে আসা হচ্ছে। আমি এই ক্ষেত্রে একমত না কোনোভাবেই যে ভারতের স্বাধীনতা সংগ্রাম থেকেই কিন্তু ভারতের এই শ্রম আইনগুলো তৈরি হয়েছিল। ওকে, এখন যেটা বলা হচ্ছে সরকার পক্ষ যেটা বলা হচ্ছে যে সেই পুরনো আইনগুলো বর্তমান সময়ে এই মুহূর্তে, কারণ আমাদের শুধু দেশ নয় গোটা পৃথিবীতে এখন অনেক কিছু ডিজিটালি কাজ হচ্ছে, অনেক কাজ ডিজিটাল মাধ্যমের জন্য সেটাকে বেস করে প্ল্যাটফর্মে হচ্ছে। তো এখন নতুন আইনের প্রয়োজন আছে এবং পুরনো আইনগুলোকে পাল্টে নতুন কোড করা হয়েছে। এখন এই যে কেন্দ্রের দাবি যে নতুন কোডে ব্যবসা চালানো সহজ হবে, ফলে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়বে, এখন বাস্তব অভিজ্ঞতা বা তথ্যের ভিত্তিতে আপনি কোথায় দেখছেন যে এই সহজীকরণ শ্রমিকদের নিরাপত্তা কমিয়ে দিতে পারে? আপনারা যেটা আপনি শুরুতে যে 2-3টে পয়েন্ট বললেন, একটা তো অবশ্যই সেখানে বেতনের কথা বললেন, বেতন কাঠামো কথা বললেন। এখন বলা হচ্ছে যে সমকাজে সমবেতনের কথা বলা হচ্ছে নতুন কোডে, নাকি বলা হচ্ছে এখন যদি সেখানে দেখা যায় যে গোটা ভারতবর্ষের একই ধরনের কাজের জন্য যদি একই ধরনের বেতন হয়, সেটা ত্রিপুরা হোক, কর্ণাটক হোক, মুম্বাই হোক কিংবা দিল্লি হোক, তাহলে সমস্যাটা কোথায় হবে? মানে আমি জানতে চাইছি, মানে তাহলে কি সমস্যার কোনো ব্যাপার আছে যদি একই কাজের জন্য একই ধরনের বেতন কাঠামো হয়? বা একই কাজের জন্য এটা তো সবটাই বলছে তারা যে ফ্লোর লেভেল মজুরি কাঠামোটা, হ্যাঁ, ফ্লোর লেভেল নিয়োগকর্তা ঠিক করবে, নিয়োগকর্তা ঠিক করবে, ঠিক। ওকে, নিয়োগকর্তা ঠিক করলে এখানে নিয়োগকর্তা একরকম ঠিক করবেন, কর্ণাটকের নিয়োগকর্তা একরকম ঠিক করবেন, গুজরাটের নিয়োগকর্তা একরকম, তাহলে সমকাজে সমবেতন কি করে হবে? সমকাজে সমবেতন কি করে হবে? এগুলো তো কথা থাকবে, সবটাই তো নিয়োগকর্তার উপরে চলে যাচ্ছে। সেখানে যদি আইনি বাধ্যবাধকতা থাকতো, ঠিক আছে, তাইলে আমরা বুঝতাম যে না, মজুরির জন্য দর কষাকষি করতে পারবে। এখন দর কষাকষির জায়গাটাও তো নেই, সেটাকেও খারিজ করে দেওয়া হয়েছে। আপনি ট্রেড ইউনিয়ন অধিকার যেটা ছিল 1926, ট্রেড ইউনিয়ন রাইটস যেগুলো এসছে, এখন রেজিস্ট্রেশন করতে গেলে আপনাকে মিনিমাম 100 শ্রমিক। আমি নিজে ট্রেড ইউনিয়ন গঠন করেছি,
ঠিক আছে, আমি যে একটা কারখানায় যেখানে 30 জন শ্রমিক কাজ করে সেখানেও ট্রেড ইউনিয়ন করেছি, বুঝছেন তো। এখন তো ভারতবর্ষে আমি আপনাকে ডাটা দিয়ে বলছি যে 47% কল কারখানা যেগুলো সমস্ত আইনের বাইরে চলে গেছে, মানে 50% শ্রম কোড হওয়াতে 50%। কি উদাহরণস্বরূপ একটু যদি দেখি, মানে একটা উদাহরণ আমরা দেখব। বলছে যে মিনিমাম আপনাকে 100 শ্রমিক থাকতে হবে। হ্যাঁ, 100 শ্রমিক না থাকলে এটা পুরোটাই কোনো আইন এখানে কার্যকরী হবে না। আচ্ছা, বুঝলেন তো। মানে এই শ্রম কোডে মানে যেই 100 জনের নিচে যদি কোনো অর্গানাইজেশনে বা কোনো কোম্পানিতে কোনোটাই মালিকের উপরে না, মালিকের উপর, তার জন্য তাদের প্রতি কি কোনো আইন কোনো লাগু হবে না? আমি তো ইউনিয়নের করে সেখানে যে দর কষাকষি করা, সেটাই তো সেই দায়িত্বই তো আমার থাকলো না। অন্য 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 আইনগুলো বলছে, কিন্তু সেখানে যদি ইউনিয়ন না থাকে, ইউনিয়ন যদি আমি সহজে করতে না পারি, ঠিক আছে, ইউনিয়ন গঠন করতে না পারি, তাইলে আমি কি করে সেখানে শ্রমিকদের অধিকারগুলোকে রক্ষা করব? এখানে দর কষাকষির মানে জায়গাটা কোন জায়গাটাতে সেটা বোঝার চেষ্টা করব। দর কষাকষি তো তখন আসে যদি শ্রমিকদের সেখানে স্বার্থ লঙ্ঘিত হয়। শ্রমিকদের স্বার্থ যদি লঙ্ঘিত না হয়, বা কোন নতুন কোডে যদি, শ্রম কোডে যদি আমরা যদি ধরি যে একই ধরনের আইন গোটা দেশে চলছে এবং সেই আইনগুলো যারা নিয়োগকর্তারা তারা মানতে বাধ্য হন, তাহলে শ্রমিকদের স্বার্থ ক্ষুণ্ণ হওয়ার জায়গা থাকছে না, ধরে নিলাম আমি। তাহলে কি সেখানে দর কষাকষির কোনো জায়গা থাকছে? ট্রেড ইউনিয়নের কোনো প্রয়োজন থাকছে কি? মানে সেটা বোঝার চেষ্টা করছি। আপনি যদি ইকোনমির ট্রেন্ডটা দেখেন, আপনি যে মজুরির অংশ কমেছে 50% গত 10, 11, 15 বছরে, কিন্তু মুনাফা বেড়েছে দ্বিগুণের উপরে, 3 গুণের উপরে। আচ্ছা, হ্যাঁ, বিভিন্ন সেক্টরে, বুঝছেন তো। তাহলে মুনাফা বেড়েছে, মজুরি কমছে। আমি বলছি এই যেখানে আর্থিক ব্যবস্থার ট্রেন্ড, উৎপাদন ব্যবস্থার ট্রেন্ড, সেখানে শ্রমিকদের যদি অধিকার এবং তার দর কষাকষির জায়গাটা না থাকে, সে যদি লড়তে না পারে তার অধিকার নিয়ে, হ্যাঁ, তাইলে সে কি করে তার মানে এটা করবে? শ্রমিকরা তো এখানে, এখন আপনি যেটা বলছেন যে কেন শ্রমিকরা রিয়েক্ট করছে না, ইসিআই যখন মানে তুলে নিয়েছিল তখন হাজার হাজার শ্রমিক রাস্তায় নেমে গেছিল, কিন্তু শ্রমকোড করার পরে সেইভাবে কৃষক আন্দোলনের মতো সেটা নেই। এই কারণে ভারতবর্ষের 93% শ্রমিকই তো অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক। হ্যাঁ, মাত্র 7 থেকে 8% হচ্ছে অর্গানাইজ সেক্টর। অর্গানাইজ সেক্টরে এফেক্টটা কি হবে, শ্রমিকরা কিছু কিছু রিয়েক্ট করছে, কিন্তু আনঅর্গানাইজ সেক্টরে এই আইনগুলি তো 29টা আইনও সেভাবে কার্যকরী ছিল না, ঠিক আছে, যে কারণে রিঅ্যাকশনটা সেইভাবে নেই। তারা বুঝতেই পারেনি তাদের জন্য কখনো আইন ছিল, তারা তো কন্ট্রাক্ট লেবার হয়েই আছে। ঠিক আগে যে আইনগুলো ছিল তাদের জন্য যেগুলো ছিল কন্ট্রাক্ট লেবার হয়েই আছে, সুবিধা তো আগেও পায়নি তারা, বুঝছেন তো। সেইভাবে কার্যকরী ছিল না, সেগুলো আস্তে আস্তে অকার্যকরী করে দেওয়া হয়েছে। আমরা দেখেছি তো যে বিশেষ করে বিজেপি ক্ষমতায় আসার পরে আমাদের রাজ্যেই যেভাবে লেবার অফিসগুলো, শ্রম দপ্তর, শ্রম পরিদর্শক, তাদের যে অ্যাক্টিভিটি ছিল, হ্যাঁ, বিজেপি আসার পরে সেটাকে বন্ধ করে দিয়েছে। এখন কমপ্লেন গুলো করা যায় না, কমপ্লেন গুলো করলেও ইন্সপেক্টররা সেইভাবে রিয়েক্ট করে না। হ্যাঁ, বোনাস সাধারণভাবে আপনাকে বলি, বোনাসের মিটিং গুলি ঠিকভাবে হয় না, বুঝতে পারলেন তো। তাইলে একদম ফ্রি করে দেওয়া হচ্ছে মানে মালিক শ্রেণীকে। এখানে আমি সরকার পক্ষে একটা তথ্য আপনার সামনে আমি একটু রাখতে চাই। এটা বলা হচ্ছে, এই যে শ্রমিকদের কথা বলা হচ্ছে, অসংগঠিত শ্রমিক, সংগঠিত শ্রমিক, আইন 29টি আইন ছিল, আইন আগেও ছিল, সেটা কার্যকর, মাঠ পর্যায়ে কার্যকর আমি বলছিলাম, আপনিও এখন বললেন। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা আমাদের রাজ্যে যদি বাগান শ্রমিকদের কথা দেখি বা চা বাগান শ্রমিকদের, তাদের যে ওয়েজেসের কথা, বেতন, আপনি যেটা বেতনের কথা বলছিলেন, তাদের যে বেতন বা কাঠামো যেটা ছিল একটা সময়, আমরা আগের আমলে আমরা দেখেছি 100-র উপর সামথিং 101 টাকা বা 3 টাকা এরকম কিছু একটা ছিল, এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে 202 টাকা বা 204 টাকায়। তাহলে প্রশ্নটা হচ্ছে সেই জায়গায়, তখনও তো তাহলে শ্রমিকরা এভাবে মানে কি বলবো, মানে বঞ্চিত হতো। তাহলে একজন চা শ্রমিক সারাদিন কাজ করার পর 100 টাকা পেত, বঞ্চিত হতো। তার জন্য তো লড়াইটা তখন ছিল। তাহলে সেই আইন তো তাদেরকে তখনও বাঁচাতে পারেনি। না, বাঁচাতে পারেনি, কিন্তু এটা প্রোটেকশন ছিল। আমি আপনাকে কিরকম বলছি, যেমন ধরুন শ্রমিকরা মানে লড়তে পারতো, তার দাবিটা তুলতে পারতো, ধর্মঘট করতে পারতো, ঠিক আছে, এবং লড়াই করে মজুরির স্ল্যাবগুলো বাড়তো না তা নয়, ধর্মঘট করে বা আন্দোলন করে আদৌ কি শ্রমিক স্বার্থ রক্ষা হতো? তাহলে আমাদের জুট মিল বন্ধ হলো কেন? জুট মিলের শ্রমিকদের স্বার্থ কি রক্ষা হলো? মানে সেটা বোঝার চেষ্টা করছি আপনার কাছে। যে মানে অনেকেই বলেন যে এই যে পশ্চিমবঙ্গে শ্রমিকরা আন্দোলন করতেন, করে আলটিমেটলি তো শিল্পগুলো বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু
শ্রমিকদের আদৌ কি শ্রমিকদের কোনো স্বার্থ কি উদ্ধার হয়? এটা কিন্তু ধরুন এটা গভর্নমেন্টের সদিচ্ছার উপরে নির্ভর করে। আচ্ছা, হ্যাঁ, বা পারিপার্শ্বিক বাজার ইয়ের উপরে নির্ভর করে। ত্রিপুরায় যে জুট মিলটা বন্ধ হয়েছে, ত্রিপুরায় যারা জুট মিলের শ্রমিক এসেছিল প্রথম দিকে শুরু করার সময়, তারা কিন্তু বড় চাকরি ছেড়ে এখানে এসেছিল যে ত্রিপুরা এটা জুট মিল করে দেওয়া। আচ্ছা, যারা মেইন কারিগর ছিল আমার সাথে, আমি তাদের সাথে আমি নিজেও কথা বলেছি। হ্যাঁ, এবং তারা এখানে দায়িত্ব নিয়ে এসেছিল এবং জুট মিল তৈরি হয়েছিল। হ্যাঁ, জুট উৎপাদন শুরু হয়েছিল এবং এটা মানে তারা এই কারখানার ইনকামও ছিল সরকারি ক্ষেত্র হলেও। আচ্ছা, হ্যাঁ, কিন্তু মাঝে যেটা হচ্ছে ম্যানেজমেন্ট, আমি বলছি এখানে শ্রমিকরা দায়ী নয়, শ্রমিকদের আন্দোলন দায়ী নয়, ম্যানেজমেন্টের কারণে কিন্তু এই মানে এই সেক্টরগুলো হাল হয়েছে। সরকারি চা বাগানে হাল খারাপ হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন ত্রিপুরা রাজ্যেও। হ্যাঁ, এক সময় আমরা দেখেছি আগরতলা দুর্গানগর বা দুর্গাবাড়ি চা বাগান এক সময় খুব প্রোডাক্টিভ ছিল, কিন্তু এরপরে ম্যানেজমেন্টের কারণে কিন্তু এটা ধ্বংস হয়ে গেল। একই কারণে নেরামেক থেকে শুরু করে বিভিন্ন যেগুলো কিছু এগ্রি ভিত্তিক যে কারখানাগুলো তৈরি হয়েছিল, এবং এখানে এটা শ্রমিকরা দায়ী নয়, শ্রমিকদের আন্দোলন দায়ী নয়, এটা ভুল, এটা ম্যানেজমেন্টের কারণে এগুলো ধ্বংস হয়ে গেছে। আচ্ছা, বুঝতে পারলেন তো? বরং শ্রমিকরা চেয়েছিল, জুট মিলের শ্রমিকরা শেষ অব্দিও চেয়েছিল যে জুট মিলটাকে জীবন্ত রাখতে, এখন প্রোডাক্টিভ রাখতে। তাহলে বর্তমান শ্রম কোডে ধরুন আমি জুট মিলের কথাই যদি ধরি, বর্তমান শ্রম কোডে জুট মিলের মতো যারা যেসব শিল্পগুলো ধুঁকছে সেই সব শিল্পগুলোর কি কোনোভাবে আবার রিভাইভ করার কি কোনো সুযোগ থাকছে? আপনারা কি মনে হচ্ছে? না, শ্রম কোডে হবে না, শ্রম কোডে আরো ক্ষতি হবে। আমি যেটা পরিষ্কার দেখতে পাচ্ছি যে শ্রম কোডের কারণে বৈষম্যটা আরো বাড়বে। মানে এবং শ্রমিকরা যদি তার অধিকার না পায়, ন্যায্য মজুরি না পায়, হ্যাঁ, সে ন্যায্য সুরক্ষা না পায়, তার কাজ যদি সবসময় অস্থায়ী থাকে, ঠিক আছে, তাহলে উৎপাদন বাড়তে পারে না। আচ্ছা, উৎপাদনের একটা প্রধান স্তম্ভ হচ্ছে শ্রম। পুঁজি যেরকম প্রয়োজন, শ্রমটাও সমভাবে প্রয়োজন, শ্রম ছাড়া হবে না। কাজে শ্রমটাকে যদি ন্যায় দেওয়া না হয়, সরকার বলছে এটা আমরা সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করব, হ্যাঁ, কিন্তু ঘটনা হচ্ছে এটা মুখের কথা। সামাজিক ন্যায় করতে গেলে তাকে সেই ধরনের সুরক্ষা ব্যবস্থাগুলো পাকাপাকি করতে হবে। আজকে আপনি এটা পারবেন না। যেটা হয়েছে মারুতি শ্রমিকদের আপনি দেখেছেন, হ্যাঁ, যেভাবে তাদেরকে জেল জরিমানা করা হয়েছে, জেলবন্দি করে দেওয়া হয়েছে, এটা করে কি উৎপাদন বাড়বে? উৎপাদন বাড়তে পারে না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে পার্থবাবু এখানেই বোঝার চেষ্টা করছে, ট্রেড ইউনিয়ন অধিকারটা চেয়েছিল, অন্য কিছু না। ট্রেড ইউনিয়ন অধিকারটা চেয়েছিল যে আমাকে অর্গানাইজ করার। বাবা সাহেব আম্বেদকরের প্রধান তিনটি কথা, হ্যাঁ, এডুকেট, এজিটেট এবং অর্গানাইজ। তুমি সংগঠিত হও, শিক্ষিত হও এবং তুমি আন্দোলন করো, আন্দোলনে অংশ নাও। বাবা সাহেব আম্বেদকর তিনটা কথাই বলেছিলেন এবং স্বাধীনতা আন্দোলন থেকে এটা উঠে এসছে। বুঝতে পারলেন তো? এবং আমার সংবিধানের যে মূল কথা যে মানে সামাজিক ন্যায়, হ্যাঁ, যে ন্যায়, স্বাধীনতা এবং ভ্রাতৃত্ব, আমি তো কমু যে এই শ্রমকোড, 4টি শ্রমকোড এটারও বিরোধী, এই মূল নীতির বিরোধী। কারণ এখানে শ্রমিকরার অধিকার তার মজুরি থেকে শুরু করে, সামাজিক সুরক্ষার থেকে শুরু করে, তার যে কাজের যে স্থায়িত্ব থেকে শুরু করে, শ্রম ঘন্টা আপনি দেখুন, যেটা স্বাধীনতা ব্রিটিশরা 18 ঘন্টাও কাজ করাতো, 15 ঘন্টাও কাজ করাতো, 8 ঘন্টা 1934 সালে আদায় হয়েছে এবং এটা বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে 8 ঘন্টা শ্রম দিবস আদায় হয়েছে। তাহলে এই 8 ঘন্টাকে এখন 12 ঘন্টা করে দেওয়া হচ্ছে। এই যে মূর্তি সাহেব যে ইনফোসিসের, তিনি যে বললেন যে ভারতবর্ষের প্রতিটা যুবককে, হ্যাঁ, তার মানে 9 to 9, হ্যাঁ, মানে সকাল 9টা থেকে রাত্রি 9টা, হ্যাঁ, এই অবধি তাকে কাজ করতে হবে, না হলে দেশের অর্থনীতি উন্নত হবে না। এখানে সরকার তো এদিকে যাচ্ছে। এখানে একটা কথার একটা জায়গায় রয়ে গেছে। উনি চীনের উদাহরণ দিয়েছেন। 8 ঘন্টা 12 ঘন্টাটা একটা বিভ্রান্তি কোন জায়গায় কি তৈরি হচ্ছে? কারণ সরকার পক্ষ বলছে যে 8 ঘন্টা মানে 48 ঘন্টা সপ্তাহের হিসাব করে কেউ যদি 48 ঘন্টা 4 দিনে শেষ করে ফেলে, তাহলে পরের 3 দিন মানে সপ্তাহে 3 দিন সে ছুটি পাচ্ছে, সে রেস্ট করার সুযোগ পাচ্ছে। তাহলে সে যদি চায়, মানে যদি কোনো শ্রমিক যদি চায় যে সে 12 ঘন্টা কাজ করতে পারবে, ইটস ওপেন টু হিম, তো সে 12 ঘন্টা কাজ করে এখন ধরুন মানে 4 দিনে শেষ করে ফেললো, সে 48 ঘন্টা, সপ্তাহে 48 ঘন্টায় সে কাজ করবে, বাকি 3 দিন সে ছুটি নিতে পারে। তাহলে সেখানে সমস্যাটা, এবার আমি আপনাকে বলছি, ইন্ডিগোর যে ক্রাইসিসটা তৈরি হলো, পাইলট, হ্যাঁ, এই পাইলটদের জন্য FTDL যে বিধিটা আসলো যে আপনি নির্দিষ্ট ফ্লাইং টাইমের ব্যাপারে 48 ঘন্টা তাকে বিশ্রাম দিতে হবে, সপ্তাহে 2 দিনের বেশি আপনি নাইট করাতে পারবেন না, ঠিক আছে। আর এটা কি সরকার আবার এটা উইথড্র করলো, ইন্ডিগোর চাপেই উইথড্র করলো।
এই ক্রাইসিসের চাপে উইথড্র করলো। এটাকে সরকারকে আগে জানতো না যে ইন্ডিগো করছে না। 24 ফেব্রুয়ারি এই নীতি নির্দেশিকা জারি হয়েছে এবং এটা আন্তর্জাতিক নীতি নির্দেশিকা, ঠিক আছে? তাহলে আপনি দেখুন এখন লোকো পাইলটরা, হ্যাঁ, লোকো পাইলটরা এখন আন্দোলন করছে যে আমাদেরকেও আমরা 36 ঘন্টাও আমরা রানিং এ থাকি, আমাদের খাওয়া পর্যন্ত থাকে না, বিশ্রাম তো দূরের কথা, ঠিক আছে? আমাদেরকেও এটা দেওয়া হোক, নাহলে তো ট্রেন অ্যাক্সিডেন্ট হবে। বুঝতে পারলেন তো? আমি বলছি যে এইরকম অর্গানাইজ সেক্টরে এই অবস্থা। আনঅর্গানাইজ সেক্টরে আপনি ভাবুন, যেখানে ফিক্সড টার্ম এমপ্লয়মেন্টে আপনি ভাবুন স্থায়ী কাজকে এখন অস্থায়ী ভাবে মানে নিয়োগ হবে, তাইলে তার কি সিকিউরিটি থাকবে? তার কোনটা মানে এই যে বলছে যে তাকে ন্যায় দেওয়া হবে এবং সে সমস্ত অধিকার ভোগ করবে। গিগ শ্রমিকদের কথা আপনি বলুন, গিগ এবং প্ল্যাটফর্ম তাদের তো নতুন ভাবে তাদেরকে ইনক্লুড করা হয়েছে, তারা নথিভুক্ত হবে বলছে এবং তাদের জন্য ব্যবস্থা হবে, অর্থ বরাদ্দ হয়েছে। আনঅর্গানাইজ সেক্টরে আমি আপনাকে বলছি যে একটা কল্যাণ বোর্ড তৈরি হয়েছে রাজ্যে, তো বাজেটে হবে, ধরুন অর্থ বরাদ্দ বাজেটে হবে, কিন্তু আপনি যে কল্যাণ করবেন বলছেন, তাকে সিকিউরিটি দেবেন, তা এক করতে তো সে শ্রমিকের সংজ্ঞার মধ্যেই নাই। সরকার যে সংজ্ঞা তৈরি করেছে শ্রমিককে, শ্রমিক তো মালিক থাকবে, পুঁজি থাকবে, তো মালিকই তো নেই। গিগ এবং প্ল্যাটফর্ম শ্রমিকদের সামনে তো নির্দিষ্ট কোনো মালিক নেই। তাকে আপনি সিকিউর করতে গেলে সে মানে কার থেকে সে নেবে? না, এখানে প্ল্যাটফর্ম তাহলে সরকারি ভাবেই তার জন্য সিকিউরিটির ব্যবস্থা করতে হবে। প্ল্যাটফর্ম কর্মীদের আলাদা ব্যাপার, কিন্তু যারা গিগ ওয়ার্কার তারা তো কোনো একটা কোম্পানির এগেইনস্টই কাজ করছেন, তো এগেইনস্টে কাজ করছে, কিন্তু এটার কোনো মালিক নির্দিষ্টভাবে নেই। হোম ডেলিভারি করছেন, কোনো একটা কারো একটা অর্গানাইজেশনের পক্ষে হয়ে উনি হোম ডেলিভারি করছেন, তা করছেন, বা যারা ফুড ডেলিভারি করছেন ওনারা কোনো একটা কোম্পানির নামে ফুড ডেলিভারি করছেন। আমি বলছি ডেলিভারিটা একটা কোম্পানি নয়, আচ্ছা, সবগুলো কোম্পানি মিলে একটা ডেলিভারি, দেখবেন ডেলিভারি আলাদা, সে সব কোম্পানির ডেলিভারি দিচ্ছে। সে মানে যেমন বিভিন্ন রেস্টুরেন্ট থেকে দিচ্ছে বা হোটেল থেকে দিচ্ছে, কিন্তু ডেলিভারিটা তো সে কোনো একটা অর্গানাইজেশনের আন্ডারে করছে, যেই একটা অর্গানাইজেশনের আন্ডারে করছে এবং তার নামই তার গায়ে পিঠে ব্যাগে লেখা থাকে, তাহলে সেটা তো সেই অর্গানাইজেশনই স্টাফ। সে আমি তাকে কি ট্রিট করব? না, কিন্তু ফুড ডেলিভারি যারা, ধরে নিন আমি ফুড ডেলিভারি এখানে 2-3টে কোম্পানি ফুড ডেলিভারি করছে ভারতবর্ষে, এখন বড় বড় কোম্পানি, তো তাদের আমি তাদের পিঠে ব্যাগে গায়ে লেখা থাকে। এখন ওই কোম্পানির এগেইনস্টই তো ওরা কাজ করছে, ওই কোম্পানির স্টাফই তো ওদেরকে ধরা হয়। তারা যখন কোনো ভুল করে আমরা তো বলি ওই কোম্পানির স্টাফ করছে, তাহলে সেই কোম্পানি কি লাইবেল থাকছে? কোনো লাইবিলিটি নেই। আচ্ছা, ওই কোম্পানির সাথে তার মানে দেখবেন আপনি যে বলছে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবে, কোনো চুক্তিবদ্ধ না। আচ্ছা, কোনো রকমের কোনো চুক্তি তার সাথে নেই। ওকে, বুঝলেন তো? হ্যাঁ, তো তাকে আপনি কিভাবে ধরবেন? না, এখন তো বলা হচ্ছে যে আগে যেটা ছিল, আজকে আছে কালকে সকালে বলবে নো, তাকে বলারও প্রয়োজন নেই, কালকে এসে দেখবে তার কাজটা নেই। এই ধরনের কাজ বা এই ধরনের চাকরি বা এই ধরনের শ্রম তো অনেকই ছিল, আগেও ছিল। 29টা শ্রমকোড থাকা অবস্থায়ও অ্যাপয়েন্টমেন্ট লেটার ছাড়া চাকরি বা কাজ, এই ধরনের কাজ যতদিন আছে ততদিন চলছে, প্রচুর ছিল, বের করে দেওয়া হতো। কিন্তু এখন গিগ ওয়ার্কারদের একটা নিউ ফেনোমেনা, তো এখন ডিজিটাল ফেনোমেনাতে এখন বলা হচ্ছে যে নতুন শ্রমকোডে এখন অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে বাধ্য, যে কোনো নিয়োগকর্তা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে হবে বলা হচ্ছে, নিয়মে এসছে। এটা কি সঠিক যে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে হবে? অ্যাপয়েন্টমেন্ট লেটার তো এই গিগ শ্রমিকদের দেওয়াটা মানে কিভাবে দেবে? এটা তো কে দেবে? নির্দিষ্টভাবে ডেলিভারি বয় যারা, তাদের তো কোনো একটা কোম্পানির সে ডেলিভারি করে না, অনেকগুলো কোম্পানির মিলে করে ডেলিভারি, একটা আলাদা সিস্টেম করে দিয়েছে তারা সবাই মিলে, বুঝলেন তো? কিন্তু এইটার কোনো নির্দিষ্ট মালিকানাও নেই। আচ্ছা, উল্টো দেখা যায়, আপনি বলছি ভুল যদি একটা ডেলিভারি দেয়, বুঝলেন তো, বা ভুল একটা রিপ্লেসমেন্ট করে, তাইলে কিন্তু তার কাছ থেকে টাকাটা কাটা যায়, এটা ওই কোম্পানির কাছ থেকে কাটা যায় না। আপনি মানে যদি তাদের দুঃখটা দেখেন, আপনি তাদের দুঃখটা আমরা কেউ দেখি না। আমি তো তাদের সাথে কথা বলেছি, আমরা অর্গানাইজ করার চেষ্টা করছি, মানে তারা উল্টো তারা দায়বদ্ধ হয়ে যায়, ওই কোম্পানি তার মানে মাইনা থেকে এটা কেটে নেয়। তো যে কেটে নেয় সেই তো লায়াবল হবে তাহলে নিশ্চয়ই তার প্রতি। এখন কিন্তু এখন যে তখন তো কোন আইনের আওতায় ছিল না ওরা গিগ ওয়ার্কার্সরা, এখন যখন শ্রম কোডে আইনের আওতায় আসছে, তাহলে যারা মাইনে কেটে নিচ্ছে বা যারা মাইনে দিচ্ছে, আইনের বিধানে তো এটা আসতে হবে। এটা কি নেই? রাখা হয় নেই, কথাটা শুধু বলে দেওয়া হয়েছে। আমরা বলছি সেটা হাজির করুন। আচ্ছা, মানে তাহলে কি সেরকম কোন রোড ম্যাপ দেওয়া হয়নি গিগ ওয়ার্কারদের কিভাবে ওয়েলফেয়ার করা হবে? হ্যাঁ, তাহলে সেইভাবে আইনের আওতায় আনতে হবে তো। ওকে, এখন সরকার বলছে যে সামাজিক নিরাপত্তা বা সোশ্যাল সিকিউরিটি কোড এখন সংগঠিত ও অসংগঠিত দুদিকেই বিস্তৃত হবে। তো আপনাদের মতে এই সম্প্রসারণের কোন কোন দিক বাস্তবে অকার্যকর বা বিভ্রান্তিকর হতে পারে? মানে গিগ ওয়ার্কার ছেড়ে দিলাম, প্ল্যাটফর্ম ওয়ার্কারদের জন্য কি করে হবে? তাহলে
সোশ্যাল সিকিউরিটি কিভাবে দেওয়া হবে প্ল্যাটফর্ম ওয়ার্কারদের? আগে তো তাদেরকে নথিভুক্ত করতে হবে, সবচেয়ে বড় হচ্ছে তাদের রেজিস্ট্রেশন করতে হবে আগে, সরকারি খাতায় নথিভুক্ত হতে হবে, তারপরে তাদের সোশ্যাল সিকিউরিটির প্রশ্নটা আনতে হবে। আচ্ছা, হ্যাঁ, তার খাওয়া, পড়াশোনা, তার ছেলে মেয়ের লেখাপড়া, এভরিথিং গুলো আসতে হবে। এখন মজুরিতে তো আমরা দেখতে পাচ্ছি, মজুরি কোডে যেটা, মজুরি সংহিতাতে যেটা বলছে যে সে যে ভাড়া থাকবে, ভাড়াতে আগে মিনিমাম ওয়েজ অ্যাক্টে তার মূল্য বৃদ্ধি অনুসারে, ভোগ্যপণ্য মূল্য সূচক অনুসারে সে যে ভাড়াটা পেত এখন 10% কম করে দিয়েছে। তার পোশাক, তার খাদ্য, হ্যাঁ, সেখানে 10% কমে গেছে। তাহলে মজুরিটা কমে যাবে। তো মজুরিটা যদি কমে যায় তাহলে তার সামাজিক নিরাপত্তার আর কি প্রশ্ন থাকবে? না, এখানে তো আমরা আবার অন্য ব্যাখ্যা শুনলাম সরকার পক্ষ থেকে, যে ব্যাখ্যাটা শুনেছি আমি আপনার সামনে একটু রাখবো, আপনি একটু এটাকে বলবেন। সরকার পক্ষ বলছে যে একজন মানে শ্রমিকের সিটিসি, কস্ট টু কোম্পানি আগে যাচ্ছিল, ধরে নিলাম 10 যদি কারুর সিটিসি থাকে, তাহলে আগে তার বেসিক থাকতো 30%, মানে 3 টাকা তার বেসিক হতো। এখন সেটাকে 3 টাকা বেসিক হওয়ার দরুন তার যে পিএফ বা গ্র্যাচুইটি বা অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো সেগুলো কম হয়ে যেত বেসিক কম হওয়ার কারণে। এখন সেটা সিটিসির মিনিমাম 50% বেসিক হবে। তাহলে কি হবে? সিটিসির বেসিক মিনিমাম 50% হলে প্রতি মাসের শেষে যে টাকাটা সে হাতে পাবে, ক্যাশ ইন হ্যান্ড যেটা পাবে, সেটা একটু সামান্য কিছুটা কমবে, কিন্তু অন দ্য লং রান তার পিএফ জমবে বেশি, তার গ্র্যাচুইটি জমবে বেশি, মানে সামাজিক নিরাপত্তা যেগুলো, যখন কাজ ছাড়বে তখন সে অনেকটা বেশি সামাজিক সুরক্ষা পাবে, এটা বলছে সরকার পক্ষ। এখন আমি বলছি যে আমার পিএফটা তখনই আমার গ্যারান্টি হবে যদি আমার কাজটা স্থায়ী হয়। আচ্ছা, আমার কাজটাই যদি অস্থায়ী হয়, আমি স্থায়ী, আমার যদি কন্ট্রাক্ট লেবারই হই, তাহলে আমার পিএফটা কিন্তু কোনো গ্যারান্টি নেই। কারণ আমি আজকে এই কোম্পানিতে, কালকে আরেক কোম্পানিতে চলে যাব, বুঝলেন তো? পিএফ অ্যাক্টেও তো এই পরিবর্তনটা এসছে, পিএফও কার্যকরী করার ক্ষেত্রে এক একটা স্ল্যাব করে দেওয়া হয়েছে, বুঝলেন তো? তাইলে আমার প্রশ্ন হচ্ছে যে কাজের সুরক্ষিত চাকরিটা আগে দরকার, সুরক্ষিত কাজটা দরকার। সুরক্ষিত কাজটা হলে না আমার বাকি যে সিকিউরিটির প্রশ্নগুলো এখানে এটার সাথে যুক্ত হবে। এখন যেটা দেখতে পাচ্ছি আমরা যে তার তো কাজটাই স্থায়িত্ব থাকবে না শ্রম কোডে। তাহলে যেখানে পার্মানেন্ট লেবার যারা ছিল, পার্মানেন্ট এমপ্লয়ি যারা ছিল, তারাও অস্থায়ী শ্রমিক হয়ে যাবে, হ্যাঁ, ফিক্সড মানে টার্মে চলে আসবে। তাহলে তার পিএফ, তার অন্যান্য যে সোশ্যাল সিকিউরিটি গুলো, সেগুলো কি করে গ্যারান্টেড হবে? এটা একটা মৌলিক প্রশ্ন কিন্তু, এবং শ্রমিকদের সামনে এই প্রশ্নটা এসে গেছে এখন। হ্যাঁ, তারা এটা ভাবতে শুরু করেছে যে তাহলে আমার এটা কি গ্যারান্টি হবে? কারণ আপনি কোম্পানি চেঞ্জ করে আরেকটা কোম্পানি চলে গেলে পিএফ, যদিও পিএফটা রাষ্ট্রীয়ভাবে দেখা হয়, ঠিক আছে, আগের পিএফ যাবে, এরপর আরেক কোম্পানিতে যাবেন, এখানে ব্রেক হবে। আবার এখন তো বলা হচ্ছে রেজিস্টার্ড, এখানেও যদি রেজিস্টার্ড হয়, সে যদি দিল্লিও চলে যায়, সে অন্য কোনো কোম্পানিতে চলে যায়, তাহলে সেটা তো আগেও ছিল, মানে তার রেজিস্ট্রেশন নাম্বার তো একই অনুযায়ী, পিএফটা তো একইভাবে কন্টিনিউ করতে পারত। কিন্তু আপনি পিএফ যে মানে তার ইয়ের পরে, চাকরি শেষ হওয়ার পরে, বা পিএফ যখন সে এটা পাবে, তখন দেখা যাচ্ছে যে ব্যাপক মানে নন পেমেন্ট থাকে, ব্যাপক পিএফ নন পেমেন্ট থাকে, তার জন্য লড়তে হয়। লড়তে গেলে এটা মানে মামলা হয়। এখন শ্রম কোর্ট যেগুলো ছিল, কোর্টটা তুলে দিয়েছে শ্রম কোর্টে। এখন বলছে যে ট্রাইব্যুনালে দেখা গেছে যে ঢুকিয়ে দেওয়া হয়েছে অফিসারদের, আধিকারিকদের। ট্রাইব্যুনালে সেই অর্থে বিচারক থাকছে না, বুঝতে পারলেন তো? তাইলে সেখানেও কিন্তু সে মালিকদের যে আধিপত্যটাই সেখানে যাবে, মালিক যা বলবে সে তার অধীনে চলে যাবে। এখানে রাইটস গুলো কিন্তু কার্টেল হয়েছে, বুঝলেন তো? সংগঠিত শ্রমিক যেখানে ব্যাপক সংখ্যায় কাজ করে, সেখানে পিএফ নিয়ে তো লড়তে হয়। পিএফ এমনি পাওয়া যায় না, কাটলে বড় পিএফটা আপনি এমনি পাবেন না। তার মানে আগেও সেন্ট্রাল গভর্নমেন্টের যে এইগুলো আছে, বিভিন্ন অর্গানাইজেশন গুলো আছে যারা কাজ করে, যেমন আমাদের এখানে ওটিপিসি বা তাদের পিএফ গুলো একদম ক্লিয়ারলি থাকে। আপনি কাজ ছেড়ে দিলেও আপনি পিএফ এর টাকাটা পেয়ে যাবেন। কিন্তু প্রাইভেট সেক্টরে পিএফ এর টাকা পাওয়ার জন্য লড়তে হয়, ইউনিয়নকে লড়তে হয়। তাহলে ইউনিয়ন রাইটস যেখানে আপনাকে মানে নষ্ট করে দেওয়া হয়েছে, সেখানে কি করে আপনি একটা ইন্ডিভিজুয়াল ওয়ার্কার সে পিএফ এর মানে অধিকারটা প্রতিষ্ঠা করবে? চা বাগানে প্রচুর নন পেমেন্ট, প্রচুর। আমরা অনেকগুলো কেস লড়েছি আগরতলায়, মানে ধর্মনগর থেকে, কৈলাসহর থেকে আগরতলায় এসে। সরকার পক্ষ এখন বলছে যে ইভেন কি প্ল্যান্টেশন ওয়ার্কার যারা, মানে চা বাগান বলুন বা আমাদের রাবার প্ল্যান্টেশন, ইভেন কি ধরুন যারা এমনও আছে যারা ব্যক্তিগতভাবে 4জন 5জন 10 জনকে সেখানে কাজে লাগাচ্ছেন, তারাও লায়েবল থাকছেন, কিন্তু তাদের সব রকম সুযোগ সুবিধা দিতে থাকতে হবে নতুন শ্রম কোডের আন্ডারে। সরকার পক্ষে এটাই দাবি। তাহলে সেটা কি সম্ভব? মানে আগে আইনি ভাবে, আগে তো পিএফ অ্যাক্ট, তারপরে বোনাস অ্যাক্ট, এগুলো তো আলাদা করে অ্যাক্ট ছিল।
সেই অ্যাক্টগুলোকে অ্যামালগেট করা হয়েছে, ঠিক আছে, কিন্তু সেই অ্যাক্টগুলো থাকার পরেও তো শ্রমিকরা সেই অধিকারগুলো অর্জন করতে পারেনি। আচ্ছা, হ্যাঁ, তারপরে বলছেন এখন তাহলে নতুন শ্রম কোডে আরো হবে না, বলছেন আরো হবে না, আরো অধিকার হারাবে শ্রমিকরা। আচ্ছা, বুঝতে পারলেন তো, মানে তার বিপরীতটা হওয়ার সম্ভাবনা আছে। বিপরীতটা হওয়ার সম্ভাবনা মানে সবচেয়ে বড়, কারণ এখানে তো সে তার আইনের জায়গাটাও তো দুর্বল করে দেওয়া হয়েছে। আচ্ছা, যার যদি সে না পায়, যার জন্য যে লড়াইটা করা আইনের মাধ্যমে, সেই জায়গাটা তো তুলে দেওয়া হয়েছে। ওকে, এখন সরকার পক্ষ থেকে ইজ অফ ডুইং বিজনেস এর কথা বলা হচ্ছে, আসলে শ্রমিকদের কথা বলা হচ্ছে। এখন ওই যে যেটা বলছিলাম যে পশ্চিমবঙ্গে আমরা দেখেছি বহু শিল্প বন্ধ হয়ে যেতে, শ্রমিকরা আন্দোলন করছেন, শ্রমিকদের স্বার্থে ট্রেড ইউনিয়নগুলো আন্দোলন করছে, ধর্মঘট হচ্ছে, কিন্তু আলটিমেটলি ক্ষতি হচ্ছে শ্রমিকদেরই, কারণ শিল্পপতি সেখান থেকে গুটিয়ে সাময়িক তার যেটা লস হচ্ছে সেটাকে তার মেকআপ করে অন্য কোথাও গিয়ে তার শিল্পটা করছে, অন্য কোথাও শ্রমিক রাখছে, এখন শিল্প তো আবার চালু হয়ে যাচ্ছে, যেটা আমরা পশ্চিমবঙ্গে একটা বিরাট বড় উদাহরণ রয়েছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে নতুন যে শ্রম কোডে বলা হচ্ছে ইজ অফ ডুইং বিজনেস দেখা হবে, কারণ যারা শিল্পপতি যারা রয়েছেন বা শিল্প উদ্যোগ যারা রয়েছেন তাদের কথাও ভাবা হবে, ব্যবসার কথাও ভাবা হবে, শ্রমিকদের কথাও ভাবা হবে, একটা ব্যালেন্স করা হবে। সেই জায়গাটায় আপনাদের কি দাবি, মানে ইজ অফ ডুইং বিজনেসটা কি প্রয়োজন কিনা? কারণ এখন আমার কথা হচ্ছে যে মোড অফ ইকোনমি যেটা আছে, মোড অফ ইকোনমির উপর দাঁড়িয়ে তো আপনি ব্যবস্থাগুলো নেবেন। এখন যেটা দেখা গেছে যে মুনাফা এই হারে বাড়ছে, কিন্তু শ্রমিকদের মজুরি কমছে, মজুরির অংশটা কমছে, তার সোশ্যাল সিকিউরিটি কমছে, তাহলে এখানে ব্যালেন্সটা তো থাকবে না। এখানে ব্যালেন্সটাকে তো রাখতে হবে, না হলে তো উৎপাদন বাড়তে পারে না। দেখেন ম্যানেজমেন্ট বা বিভিন্ন যে আপনি ইয়ের কথা বলছেন, কারখানার কথা বলছেন, তারা যে জিনিসটা দেখে যে কোথায় সে সস্তা শ্রম পাবে, কারখানা শিফট করার। হ্যাঁ, এই যে ধরুন পশ্চিমবঙ্গে আন্দোলন হয়েছে, যেটা আপনার টাটার যে ন্যানো ছিল, ন্যানোটা যেটা সানন্দে চলে গেছে গুজরাটে, ঠিক আছে, গুজরাটে এখনো 90 টাকা 100 টাকা মজুরি আছে। আচ্ছা, বুঝতে পারলেন তো, গুজরাটে কিন্তু মানে ন্যূনতম মজুরিটা সবচেয়ে কম ভারতবর্ষে, বুঝলেন তো, মানুষ এটা মানে ভাবে অন্যরকম, কিন্তু বাস্তবটা হচ্ছে এই। তাহলে ওইখানে গিয়ে সে সানন্দে করেছে, যদিও কারখানাটা সেভাবে চলেনি, এবং সমস্ত জমি ফ্রি দেওয়া হয়েছে। আমি গেছিলাম মানে নেনোর ওইখানে, হ্যাঁ, একটা কাজে গেছিলাম, তখন গিয়ে আমি নিজে দেখেছি। তাইলে প্রশ্ন হচ্ছে যে কোম্পানিগুলো যে চলে যায় আজকে, বা কোথাও এসে খুব দ্রুত কোম্পানি খোলে, হ্যাঁ, কারখানা খোলে, তার পেছনে কিন্তু তার বিজনেসটা সে তার যে ইয়েটা দেখে সবচেয়ে বেশি, যে সে কোথায় মুনাফাটা বেশি করতে পারবে। আচ্ছা, বুঝলেন তো, সেখানে সরকারের দায়িত্ব না, দেখবেই, সরকারের দায়িত্ব হচ্ছে যে এই শ্রমিকদের নিরাপত্তাটা দেওয়া, আইনি নিরাপত্তাটা দেওয়া, তার কাজের স্থায়িত্ব দেওয়া, তার এটা সুরক্ষিত চাকরি দেওয়া, তার মজুরিটা উন্নত মজুরি দেওয়া, ঠিক আছে, যাতে সে ভালো, তাইলে না প্রোডাক্টিভিটি বাড়বে, না হলে প্রোডাক্টিভিটি বাড়তে পারে না। বুঝতে পারলেন তো। তো আমাদের দেশে এখন যেটা প্রধান দরকার সেটা হচ্ছে যেভাবে আপনার উৎপাদন কমছে, আপনি কি অর্গানাইজ সেক্টরে, আনঅর্গানাইজ সেক্টরে, সর্বত্র শিল্প, সব কারখানায়, সর্বত্র উৎপাদন কমছে, এবং এটা একটা প্রধান কারণ হচ্ছে যে এই বৈষম্যটা, পুঁজি এবং শ্রমের যে বৈষম্যটা, এটা বাড়ছে। হ্যাঁ, এইটা যদি কমানো না যায়, এবং সেখানে যদি মানে যেটা বাবা সাহেব আম্বেদকর বলেছেন, ব্রিটিশের শাসনকালেই বলেছেন, যে উৎপাদন ব্যবস্থায় উৎপাদনের যে একচেটিয়াকরণ, এটা বন্ধ করতে হবে, উনি বলেছেন, এবং বলেছেন যে যেটা মুনাফা হবে তার অংশ শ্রমিকদের দিতে হবে, না হলে কোনোভাবেই। এবং উনি এটা বলেছেন যে এই যে এখন আমি আপনাকে পরিষ্কার বলছি, এর ফলে নারী শ্রমিকরা, নারীদের জন্য বলা হয়েছে যে নারীরা নাইট শিফটে কাজ করতে পারবে, ঠিক আছে, হ্যাঁ, তা আমি বলছি এটা নারী স্বাধীনতা না, নারীদের শ্রমটাকেও এখন যাতে কর্পোরেটরা, কোম্পানিরা, মালিকরা এটা ব্যবহার করতে পারে রাতের শিফটেও, হ্যাঁ, এটা তাদের স্বাধীনতার আন্ডারে চলে গেছে। বাবা সাহেব বারবার বলেছেন যে জাতপাত শ্রমিকদের বিভাজন, মানে শ্রম বিভাজন না, শ্রমিকদের মধ্যে বিভাজন করে, যার জন্য 1936-এ তিনি ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি করেছেন, এবং ওনার যে লেখামেলা আপনি পড়ে দেখবেন, হ্যাঁ, মানে বলছে ভারতবর্ষে শ্রমিকদের অধিকারের যে আধুনিক, হ্যাঁ, যে বিষয়গুলো সারা পৃথিবীতে, এটা প্রথম বাবা সাহেব আম্বেদকর এনেছেন আমাদের দেশে। সেখানে তিনি পরিষ্কার বলেছেন যে এই যে নির্দিষ্ট মানে সোশ্যাল সিকিউরিটি, তার যে 8 ঘন্টা কাজ, নারীদের সুরক্ষার কথা বলেছেন, নারী শ্রমের সুরক্ষার কথা বলেছেন, এবং যারা এই যে ধরুন স্ক্যাভেঞ্জিং, হ্যাঁ, মানে শৌচাগার, এই যে কাজগুলো, ঠিক আছে, এই কাজগুলোর ক্ষেত্রে শুধু জাতপাত না, জাতপাতের ইয়ে না, হ্যাঁ, এখানে শ্রমিকদের অধিকারের প্রশ্নটাই সবার আগে উনি
স্থান দিতে বলেছেন সরকারকে। ওকে পার্থবাবু, আজকেও কিন্তু এগুলো কমপ্লিট হয়নি, না অনুষ্ঠানের সময় ফুরেছে। পার্থবাবু, একটা কথা হচ্ছে যে সরকার পক্ষ দাবি করছে যে নতুন শ্রম কোডের জন্য মানে শ্রমিক পক্ষ এবং যারা নিয়োগকর্তা তাদের মধ্যে সম্পর্কটা আরো সচ্ছল হবে এবং তার জন্য সেটা উৎপাদন বলুন বা শ্রমিকের স্বার্থ বলুন সবকিছুই রক্ষা হবে। আপনারা সেটা কি কোনোভাবেই মানে আমি বলছি এটা আধুনিক দাসত্ব হবে, আচ্ছা মডার্ন স্লেভারি তৈরি হবে, যেভাবে ব্রিটিশরা করেছিল আবার এই আইনগুলোকে তুলে দিয়ে হ্যাঁ সরলীকরণের নামে মডার্ন স্লেভারি আসবে দেশে। ওকে, অসংখ্য ধন্যবাদ পার্থবাবু, সময় ফুরিয়েছে। আপনাদের এই মুহূর্তে আপনারা বিরোধিতা করছেন এবং আপনাদের কিছু কর্মসূচি অবশ্যই রয়েছে, আমরা সেগুলো দেখছি। আগামী দিনে কি কর্মসূচি আপনারা হাতে নেন সেগুলো আমরা দেখব। আজকের জন্য অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ আপনাকে, নমস্কার। দর্শক বন্ধুরা, শ্রম কোড নিয়ে আমাদের সিরিজ আলোচনা চলছে। শেষ পর্যন্ত বলা যায় যে নতুন শ্রম কোড নিয়ে বিতর্ক যত গভীর, বাস্তবতা তত জটিল। সরকার বলছে এটি আধুনিক, সহজ, বিনিয়োগ বান্ধব কর্মসংস্কৃতির সূচনা। অন্যদিকে শ্রমিক সংগঠন ও বিশেষজ্ঞদের অভিযোগ এই সহজীকরণের আড়ালে শ্রমিকের সুরক্ষাই সবচেয়ে বড় পরীক্ষার মুখে পড়বে। তাই এই আইন সত্যি ভারসাম্য আনবে নাকি ভারসাম্য বদলে দেবে তা এখন বলা কঠিন। সময় ঠিক বিচার করবে নতুন শ্রম কোড শ্রমিকের সুরক্ষার পথ খুলে দেবে নাকি নতুন সংকটের দরজা খুলে দেবে। আর আমরা আরো গভীরভাবে বোঝার চেষ্টা করব নতুন শ্রম কোড। আলোচনা আরো হবে, তাই আপনারা দেশ দুনিয়ার সব নিউজ আপডেট ও টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।